রাজবাড়ী সরকারি কলেজের অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে সবাইকে স্বাগত। আমি জিয়াউর রহমান তোমাদের আবার অর্থনীতি ক্লাস নিয়ে এসেছি। আমরা পূর্বে যে ধারাবাহিকতায় তোমাদের সঙ্গে যে ক্লাসগুলো হয়েছে তারপর থেকেই আমরা আজকের ক্লাসটা শুরু করব। তোমরা যে যেখানেই আসো এবং যেভাবেই এই করোনাকালীন সময়ের মধ্যে তোমরা থাকো না কেন, আমরা চাই তোমরা অবশ্যই তোমাদের শিক্ষা কার্যক্রমটা চালিয়ে যাও। তারই ধারাবাহিকতায় আমরা তোমাদের এই ক্লাসগুলো অনলাইনে নিয়মিত প্রচার করছি এবং ডিশ চ্যানেলে সেটা প্রচারিত হচ্ছে। তোমরা যেন কিছুটা হলেও সেই ক্ষেত্রে শিখতে পারো। তো সেই ক্ষেত্রে আমরা যে আগে যে ক্লাসটা তোমাদের শফিকুর রহমান স্যার নিয়েছিল, আমরা তার পরের থেকে সেই ক্লাসটা শুরু করব। ওকে, তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের উৎপাদন ব্যয় এবং আয়। এই অধ্যায়টার যে অংশটা বাদ ছিল সেটা হচ্ছে উৎপাদন ব্যয় সংক্রান্ত কিছু মৌলিক ধারণাগুলো। সেই ধারণাগুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তাহলে খেয়াল করো, আমরা উৎপাদন কাকে বলে সেটা তোমাদের শফিক স্যার বলছে, আমি সেটাই যাচ্ছি না। উৎপাদনের দুই প্রকার আছে। উৎপাদন দুই প্রকার, একটা হচ্ছে অর্থাৎ উৎপাদন ব্যয় দুই প্রকার। যে আমরা যেটা জানি সেটা হচ্ছে একটা স্থির ব্যয়, একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ উৎপাদনের জন্য যে সমস্ত ব্যয় হয় সেই ব্যয়গুলোকে আমরা বলি উৎপাদন ব্যয়। আর সেই উৎপাদন ব্যয়টাকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলি, একটা হচ্ছে স্থির ব্যয় আর একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তাহলে প্রথমত আমরা স্থির ব্যয় বলতে কি বুঝি? খেয়াল করো, স্থির ব্যয় বলতে আমরা সেটাকে বুঝি যেটা কোনো প্রতিষ্ঠানে যদি উৎপাদন চলে বা না চলে তারপরেও যে ব্যয়টা থাকে সেই ধরনের ব্যয়কে আমরা বলি স্থির ব্যয়। অর্থাৎ যে ব্যয়টা উৎপাদনের সাথে কোনো সম্পর্ক নেই, উৎপাদন চললেও হবে, প্রতিষ্ঠান যদি সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে তারপরেও সে ব্যয়টা হবে। আবার যদি প্রতিষ্ঠান একেবারেই বন্ধ করে দিতে চায় তারপরেও সেই ব্যয়টা কিন্তু তাকে বহন করতে হয় না। সেই ধরনের ব্যয়টাকে আমরা বলি হচ্ছে স্থির ব্যয়। অর্থাৎ উৎপাদন বন্ধর আগ পর্যন্ত যে ব্যয়টা সবসময় থাকবেই, উৎপাদন হ্রাস করুক বৃদ্ধি করুক থাকবেই, সেই ধরনের ব্যয়টাকে আমরা বলি স্থির ব্যয়। একমাত্র উৎপাদন যদি বন্ধ করে দেয় কোনো প্রতিষ্ঠান তাহলে সেই ব্যয়টা থাকে না, তাহলে সেই ধরনের ব্যয়কে আমরা স্থির ব্যয় বলি। আর এটার ইংরেজিটা জানো যে টোটাল ফিক্সড কস্ট, এই জন্য আমরা টিএফসি বলি। আর যদি স্থির ব্যয় বলা হয় তাহলে এফসি বলি। তাহলে আমরা দুটোই ব্যবহার করি। তাহলে দেখো কোন ধরনের ব্যয়গুলি স্থির ব্যয়ের মধ্যে। একটা হচ্ছে যেমন বাড়ি ভাড়া। দেখো উৎপাদন করা হোক বা না হোক, উৎপাদন বন্ধ না হওয়া পর্যন্ত কিন্তু বাড়ি ভাড়াটা থাকবেই। যেমন স্থায়ী কর্মচারী যদি থাকে তাহলে তাদের বেতনটা দিতে হবে। বিদ্যুৎ মিটারের যে একটা নির্দিষ্ট চার্জ আছে সেটা। আর একটা হচ্ছে ব্যাংক থেকে যদি ঋণ থাকে সেই ঋণটা পরিশোধ করতে হয়। তাহলে এই ধরনের ব্যয়টাকে আমরা বলি হচ্ছে স্থির ব্যয়। তাহলে স্থির ব্যয়টা দেখো উৎপাদনের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা যে এখানে দেখাইছি উৎপাদন 0 থেকে 4 পর্যন্ত আছে। টিএফসি দেখো সব জায়গায় 10ই আছে, অর্থাৎ উৎপাদন না থাকলেও 10, উৎপাদন 1 হলে 10, 2 হলে 10, আবার 4 হলে 10। অর্থাৎ আমরা দেখছি যে এই যে উৎপাদনের সাথে এর কোনো সম্পর্ক নাই, এই জন্য এটা স্থির ব্যয়। সেক্ষেত্রে আমরা একটা চিত্র অঙ্কন করে এখানে দেখিয়েছি। দেখো Q1 যখন উৎপাদন ব্যয় তখন ওকে পরিমাণ তোমার মোট স্থির ব্যয়। আবার যখন উৎপাদনের পরিমাণ Q1 থেকে Q2 হয়েছে বা ও Q2 হয়েছে তারপরেও ওকেই কিন্তু ব্যয় আছে। আবার Q3 পর্যন্ত উৎপাদন থাকলেও তোমার স্থির ব্যয় ওকেই আছে। অর্থাৎ স্থির ব্যয়ের কোনো পরিবর্তন নাই, সব জায়গায় একই রকম ব্যয় আছে। এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে স্থির ব্যয় বা টিএফসি। এবার দেখো পরিবর্তনশীল ব্যয়। তাহলে পরিবর্তনশীল ব্যয় যেটা
সেটা হচ্ছে দেখো উৎপাদনের সাথে যে ব্যয়টা সংশ্লিষ্ট, অর্থাৎ উৎপাদন চালু থাকলে যে ব্যয়টা প্রতিষ্ঠানকে বহন করতে হয় সেই ধরনের ব্যয়কে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। কিন্তু যদি উৎপাদন বন্ধ করে দেওয়া হয় বা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হলো, তাহলেও যে ব্যয়টা তোমার কি কোম্পানিকে বহন করতে হবে না, তাহলে সেই ধরনের ব্যয়কে আমরা বলি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে বা হ্রাস বৃদ্ধির সাথে সাথে যে ব্যয়টা হ্রাস বৃদ্ধি ঘটে, পরিবর্তন ঘটে, সেই ধরনের ব্যয়টাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। তাহলে পরিবর্তনশীল ব্যয়গুলোর মধ্যে কী কী আছে? যেমন কাঁচামাল, খেয়াল করে দেখো কাঁচামাল তোমার যদি উৎপাদন না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই কাঁচামালের ব্যয়টা থাকে না, তাই না? যেমন বিদ্যুৎ বিল, যেটা আমরা নির্দিষ্ট মিটার চার্জের অতিরিক্ত তুমি খরচ করলে যে ব্যয়টা আসে সেটা হচ্ছে তোমার বিদ্যুৎ বিল, সেইটা কিন্তু থাকবেই যদি তুমি উৎপাদন চালিয়ে যাও। আর উৎপাদন না চালালে সেই ব্যয়টা কিন্তু তোমার থাকবে না। আরেকটা হচ্ছে শ্রমিকের মজুরি। শ্রমিকের মজুরি বলতে এটা আমরা হচ্ছে যারা অস্থায়ী ভিত্তিতে কাজ করে, অর্থাৎ সেই মজুরিটা দিতেই হবে যদি তুমি উৎপাদন চালিয়ে যাও। আর উৎপাদন না চালালে সেই ব্যয়টা তোমাকে কিন্তু দিতে হবে না। তাহলে এই ব্যয়টা কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ পর্যন্ত তোমার উৎপাদন থাকবে। কিন্তু উৎপাদন যদি শূন্য হয়ে যায় তাহলে এই ব্যয়টা কোনোভাবেই থাকবে না। সেই জন্য আমরা এই রেখাগুলো যখন দেখব, এটা কিন্তু মূলবিন্দু থেকে শুরু হবে, কারণ মূলবিন্দু আমরা জানি এখানে উৎপাদনও জিরো হবে, পরিবর্তনশীল ব্যয়ও জিরো হবে। তাহলে এই জন্য আমরা একটা তালিকার মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করেছি। দেখো উৎপাদনটা কি 0 থেকে 6 পর্যন্ত আছে। টিবিসি, যেটাকে আমরা মোট পরিবর্তনশীল ব্যয় ইংরেজি আমরা জানি টোটাল ভেরিয়েবল কস্ট, সেজন্য এটাকে আমরা টিবিসি বলি, অথবা তুমি টিটাকে বাদ দিয়ে পরিবর্তনশীল ব্যয় হলে ভেরিয়েবল কস্ট, সেটা ভিসি বলা যায়, সমস্যা নেই, তুমি যেটা বলো সেটাই হবে। তাহলে এখানে আমরা দেখো উৎপাদন নাই, ব্যয়ও নাই, 0। উৎপাদন 1 ব্যয় 10, উৎপাদন 2 ব্যয় 15। দেখো ব্যয় কিন্তু বাড়ছে। উৎপাদন 3 ব্যয় 18। এইভাবে কিন্তু আমরা বাড়িয়ে গেছি, অর্থাৎ উৎপাদন বাড়ার সাথে সাথে ব্যয়টা বাড়ছে, কিন্তু উৎপাদন না থাকলে ব্যয় নাই। তাহলে এখানে কিন্তু আমরা একটা বিষয় এখানে তোমার মাথায় রাখতে হবে, আমরা এই যে শেপটা আমরা হয়তো অন স্ক্রিনে তোমাদের দেখানোর জন্য আমরা অঙ্কন করতে পারতেছি না এখানে, কিন্তু তোমরা যদি এগুলোকে খাতাতে প্লট করো তাহলে সেখানে একটা কিন্তু তোমরা গ্রাফ চিত্র পাবো। তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা বৈশিষ্ট্য থেকে কিন্তু সেটা আমরা দেখতে পারি যে, খেয়াল করো যে মূল বিন্দুতে দুটো জিরো আছে, তাহলে অবশ্যই এটা 0 থেকে শুরু হবে। তাহলে এটা শুরু হওয়ার পরে দেখো 10, 15, 18, 20, অর্থাৎ শুরু হওয়ার পরে একটু বেড়ে যাবে, তারপর আস্তে করে এটাকে কী হবে, একটু নিচে চলে আসবে। নিচের দিকে আসার পরে আবার যখন দেখো, খেয়াল করে দেখো, তুমি অনেক বেশি যখন উৎপাদন করতে যাবা তখন কিন্তু তোমার ব্যয়টা আবার বাড়বে। এখানে একটা যুক্তি আছে কেন ব্যয়টা বাড়ে। তুমি যখন প্রথমে ব্যয়টা কমিয়ে আনতেছো, উৎপাদন বাড়ছে, তখন কমিয়ে আসছে, কারণ তুমি বেশি পরিমাণ দ্রব্য উৎপাদন করতে গেলে তোমার এখানে কিন্তু পরিবর্তনশীল ব্যয়ের খুব একটা তেমন একটা প্রথম দিকে পরিবর্তন হয় না, কারণ শ্রমিকের মজুরিও প্রায় একই থাকে, বিদ্যুৎ বিলের খুব একটা পরিবর্তন হয় না, কিন্তু ব্যয়টা কোথা থেকে একটু পরিবর্তন হয়, কাঁচামালের কিছু হেরফের হয়। কিন্তু তুমি যদি অনেক বেশি উৎপাদন করতে চাও তখন কিন্তু তোমার সবগুলো ব্যয় বাড়া শুরু করে দেয়। সেজন্য কি হয়, প্রথম দিকে একটু টিভিসি কমলেও পরের দিকে কিন্তু আবার দ্রুত গতিতে বেড়ে যায়, যেটা আমরা 5-6 দিকে দেখো আবার দ্রুত গতিতে এটা বেড়ে গেছে। তাহলে শেপটা কি, প্রথমে একটু বাড়বে, পরে কমবে, আবার কিন্তু দ্রুত গতিতে বেড়ে যাবে। তাহলে আমরা শেপটা একটু দেখে নেই কেমন হবে। হ্যাঁ দেখো তাই হয়েছে, মূল বিন্দু থেকে শুরু হয়ে প্রথমে দ্রুত বেড়ে দেখো মাঝখানের দিকে, এই যে খেয়াল করে দেখো এই মাঝখানের দিকে এখানে কিন্তু একটু কমে আসছে, কমার পরে আবার কিন্তু এটা দ্রুত বেড়ে গেছে। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই যে চিত্রটা নিজেরা একটু গ্রাফে প্লট করবা, দেখবা অবশ্যই এরকম শীট পাবা। আর আমরা পরবর্তীতে অবশ্যই এটা দেখানোর চেষ্টা করব ভিন্নভাবে। এখন আসি এই দুই ধরনের ব্যয় যেটা আমরা বললাম, একটা স্থির ব্যয়, একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এই দুটো ব্যয়ের মধ্যে পার্থক্য কোথায় আছে? তাহলে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে পার্থক্যগুলো, আমি 7টা পার্থক্য রেখেছি। খেয়াল করো, প্রথম যে
পার্থক্যটা আছে সেটা অবশ্যই কি সঙ্গত পার্থক্য, যেটা আমি বলছিলাম। পরবর্তীতে আসো, স্থির ব্যয়ের উপাদানগুলো কি আছে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে স্থির ব্যয়টা হয়। যেমন জমির খাজনা, বাড়ি ভাড়া, অবসরজনিত ব্যয়, এই ব্যয়গুলো কিন্তু স্থির ব্যয়। অবসরজনিত ব্যয় তোমরা জানিও যে একটা যদি স্থায়ী সম্পদ থাকে তার কিছু ক্ষয়ক্ষতিজনিত ব্যয় হয়, এর জন্য কিছু মূল্য তোমার কমে যায়, তাহলে সেটাকে আমরা অবশ্যই বলি। তাহলে এগুলো কিন্তু তুমি উৎপাদন না করলেও এই ব্যয়টা তোমার থাকবেই, সুতরাং এটা স্থির ব্যয়ের মধ্যে যাবে। পরবর্তীতে আসো পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে কী কী আছে, শ্রমিকের মজুরি আছে, কাঁচামাল আছে, বিদ্যুৎ জ্বালানি, যেটা আমরা বলেছি উৎপাদনের সাথে সাথে এটা পরিবর্তন হবে। আরেকটা খেয়াল করে দেখো, স্থির ব্যয় কখনো শূন্য হতে পারবে না, কারণ স্থির ব্যয় তো তোমার উৎপাদন চললে তোমার ওই ব্যয়টা কখনো শূন্য আসবে না, আবার উৎপাদন না চললেও শূন্য আসবে না, ওই ব্যয়টা থাকবে, তুমি একবারেই করে দিছো। আরেকটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, এটা শূন্য হতে পারে, কারণ তুমি উৎপাদন করছো না, তাহলে ওই ব্যয়টা তোমার থাকবে না। আরেকটা হচ্ছে বিষয়, স্থির ব্যয় এবং বাজার দাম যদি সমান না হয় তাও উৎপাদন কার্যক্রম কিন্তু চলতে পারে, কারণ স্থির দাম এবং বাজার দাম, স্থির খরচ যেটা তুমি অলরেডি একবার করে দিছো, তাহলে তুমি যখন ওই পণ্যটা বাজারে বিক্রি করতে যাচ্ছ তখন কিন্তু তুমি কত টাকা ব্যয় করেছো আগে সেইটা কিন্তু তুমি আর বিবেচনায় নিচ্ছ না খুব একটা, আর তুমি দেখতেছো যে তুমি যে টাকা এখন ব্যয় করতেছে, অর্থাৎ পরিবর্তনশীল ব্যয়, তোমার যে টাকাটা ব্যয় হচ্ছে সেই টাকাটা তোমার উঠে আসছে কেন, সেটাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়। সেজন্য আমরা স্থির ব্যয়ের সমান যদি বাজার দাম নাও ওঠে, অর্থাৎ শুধুমাত্র পরিবর্তনশীল ব্যয়ের সমানও যদি বাজার দামটা ওঠে, তারপরেও কিন্তু একজন তোমার উৎপাদনকারী সে কিন্তু স্বল্পকালীন সেই উৎপাদনটা চালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর আরেকটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ যে ব্যয়টা সে এখন ব্যয় করতেছে, আগে যে ব্যয় করেছে সেটা তো তার যাচ্ছে, কিন্তু উৎপাদন করার জন্য এখন যে ব্যয়টা সে করতেছে, যদি সেই ব্যয়টা সে এখন তুলে না আনতে পারে তাহলে তার জন্য উৎপাদন সে কেন চালাবে, সে তো আর সেই উৎপাদনটা চালাবে না। তুমি একটা উদাহরণ হিসাবে মনে করো তোমার যদি 20,000 টাকা একটা উৎপাদন খরচ হয়, তার মধ্যে মনে করো যে 10,000 টাকা বাড়ি ভাড়া আর 10,000 টাকা আছে তোমার আনুষঙ্গিক পরিচালনা যে ব্যয় আছে। এখন তুমি উৎপাদন করতে যখন গেলে তখন দেখা যাচ্ছে যে তোমার মোট উৎপাদন চলে আসতেছে হচ্ছে যে পরিমাণ, তা দিয়ে তুমি 515,000 টাকা। তাহলে এখানে খেয়াল করে দেখো, এই অবস্থায় যদি তুমি দেখো স্থির ব্যয় যেটা তোমার 10,000 টাকা আছে, যদি সেই 10,000 টাকা পরিমাণও আসে তারপরেও কিন্তু সে উৎপাদন চালাবে, কারণ কি সে দেখছে যে স্থির ব্যয় তো 10,000 গেছে, পরিবর্তনশীলের যে 10,000 সেটা যদি চলে আসে তারপরেও সে কিছুদিন চালিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু 15,000 টাকা যদি সে পায় তাহলে সে তার স্থির ব্যয় পুরোটাই কিন্তু এখানে পাচ্ছে, আর ওই 5,000 টাকা সে কিন্তু পরিবর্তনশীল ব্যয়ের ওই অংশটা তুলে আনতে পারছে, অথবা আমরা উল্টোভাবে বলতে পারি পরিবর্তনশীল ব্যয়ের পুরো অংশই কিন্তু সে পেয়ে যাচ্ছে 10,000 টাকা, আর স্থির ব্যয়ের 5,000 টাকা সে পেয়ে যাচ্ছে। তাহলে সে যদি 10,000 টাকা 1 বছরের জন্য এইভাবে চুক্তি করে থাকে তাহলে 1 বছর পর্যন্ত সে কিন্তু উৎপাদনটা চালিয়ে যাবে। তাহলে এরকম জাস্ট একটা উদাহরণ, অর্থাৎ পরিবর্তনশীল ব্যয়ের সমান যদি একটা উৎপাদন না হয় যে 10,000, তাহলে সে কিন্তু উৎপাদন চালাবে না, কিন্তু স্থির ব্যয়ের সমান না হলেও উৎপাদন কিন্তু সে চালিয়ে যেতে পারে। তাহলে এই একটা পার্থক্যটা কিন্তু এখানে রয়েছে। আরেকটা হচ্ছে স্থির ব্যয় শুধু স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রেই এটা থাকে, কারণ স্বল্পকালে উৎপাদনের ক্ষেত্রে স্থির ব্যয় একটা বিবেচ্য বিষয়, কিন্তু দীর্ঘকালে স্থির ব্যয়টা উঠে আসে, কোনো ব্যয়কে আর স্থির রাখা যায় না, সবগুলো পরিবর্তন হয়ে যায়, তোমার ব্যয়টাও উঠে আসে, আবার ইচ্ছে করলেও তুমি সবগুলো পরিবর্তন করে ফেলতে পারো। এই জন্য দেখা যায় যে তোমার পরিবর্তন স্থির ব্যয়ের সাথে শুধুমাত্র স্বল্পকালীন ব্যয়টা থাকে, কিন্তু পরিবর্তনশীল ব্যয়টা কি থাকে, স্বল্পকালেও থাকবে দীর্ঘকালেও থাকবে, কারণ এই ব্যয়টা তুমি কোনোভাবেই বাদ দিতে পারবা না। আরেকটা হচ্ছে স্থির ব্যয়টা আমরা চিত্রটা দেখে আসলাম কি ভূমি অক্ষের উপর থেকে সোজা ডান দিকে বা ভূমি অক্ষ সমান্তরাল হয়ে থাকে, কিন্তু পরিবর্তনশীল ব্যয়টা কি হচ্ছে, রেখাটা হচ্ছে বাম থেকে
ডানে ঊর্ধ্বগামী এবং একটা বক্রাকার তীর হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখে যে প্রথম দিকে একটা যদি অবতল হয় পরের দিকে কিন্তু সেটা উত্তরের দিকে মোড় নেয়, অর্থাৎ এটা একটা টার্নিং একটা পয়েন্ট থাকে যেটা আমরা কি অবতল থেকে উত্তরের দিকে এটা কি চলে যাই, তাহলে সেই রকম একটা অংশ আমরা কিন্তু এর মধ্যে পাই, তাহলে সেটাকে আমরা পরিবর্তনশীল ব্যয় বলি। তাহলে অবশ্যই পার্থক্যটা আমার ধারণা তোমরা বুঝেছ। পরে আসি আমরা স্বল্পকালীন উৎপাদন ব্যয়। স্বল্পকাল আমরা এই অধ্যায়ের শুরুতেই ছিল, তাহলে স্বল্পকালে আমরা জানি যে উৎপাদন ব্যয়ের মধ্যে কি থাকে, স্থির ব্যয়ও থাকে, পরিবর্তনশীল ব্যয়ও থাকে। তাহলে সেই ধরনের ব্যয়টাকে আমরা বলি হচ্ছে স্বল্পকালীন ব্যয়, কারণ এটাকে আমরা ইচ্ছে করলে পারে এখানে কি দুটোই আমাদের এখানে থাকবে, আমরা পরিবর্তন করতে পারবো না স্বল্পকালে স্থির ব্যয়টাকে। তাহলে আমরা এখানে স্বল্পকালীন উৎপাদন ব্যয় যেহেতু দুটো থাকে, তাহলে এখানে মোট ব্যয় স্বল্পকালে আমরা কি বলতে পারি, টিএফসি প্লাস টিবিসি, অর্থাৎ স্থির ব্যয় প্লাস পরিবর্তনশীল ব্যয়। তাহলে এখানে আমরা স্বল্পকালীন মোট উৎপাদন ব্যয়টা কি দেখি, এখানে দেখো কি হচ্ছে, আমরা উৎপাদন দেখেছি, টিএফসি আমরা সব জায়গায় 10 রাখছি, টিবিসি কি উৎপাদন না থাকলে 0, পরে 8, 14, 22, 35, তাহলে টিসিটা কি হবে, এই দুটো যোগফল হবে, অর্থাৎ 10-এর সাথে 0 যোগ করে 10, 10-এর সাথে 8 যোগ করে 18, 10-এর সাথে 14 যোগ করে 24, এভাবে কি 10-এর সাথে 35 যোগ করে 45। তাহলে এইভাবে আমরা কি পাই, স্বল্পকালীন মোট উৎপাদন ব্যয়টা পাই। তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা চিত্র দেখে এর মধ্যে আমরা একটা কিন্তু সম্পর্কটা আমরা দেখতে পারি, টিএফসি, টিবিসি এবং টিসির মধ্যে একটা কিন্তু সম্পর্ক এখানে আছে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এই যে আমরা যদি এই গ্রাফটা থেকে একটু সূচিটা থেকে গ্রাফটা চিন্তা করি, তাহলে দেখো কেমন পাওয়া যাবে, স্থির ব্যয়টা সব জায়গায় সমান, ওকে সব জায়গায় সমান আছে। টিবিসিটা কি আছে, প্রথমে একটু বাড়ছে, পরে আবার কি হচ্ছে কমে আবার কিন্তু বাড়া শুরু করছে। এবং এখানে খেয়াল করে দেখো যে টিসিটা কি হচ্ছে, টিসির সাথে কি আছে, শুধু স্থির ব্যয়টা আছে, আর কিছু আছে, শুধু স্থির ব্যয়টা আছে। তাহলে সেই জন্য স্থির ব্যয়টা সমান করে দেখো উপর থেকে শুরু করে একদম যেভাবে টিবিসি গেছে সেভাবে টিসিটা চলে গেছে, অর্থাৎ এই যে মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপটা তৈরি হচ্ছে কার জন্য, এটা স্থির ব্যয়ের জন্য, কারণ এই স্থির ব্যয় সব জায়গায় সমান থাকছে, সেজন্য দেখো টিসির সাথে স্থির ব্যয় যোগ হয়ে এটা যাচ্ছে। এই জন্য এই যে আমরা এ থেকে জি বলি বা ই থেকে এফ বলি, এইগুলো কিন্তু দূরত্ব সমান, এই জন্য এটাকে আমরা স্থির ব্যয় বলতেছি। তাহলে এই জায়গা আমরা যদি এখানে একটু দেখি, স্থির ব্যয়টা এখানে একটু খেয়াল করে দেখো, এই যে জায়গা কি ই থেকে Q1, এখানে কি আছে, টিএফসিও যা টিবিসিও যায়, যেহেতু ই বিন্দুতে টিসি টিবিসি দুটোই কি একই বিন্দুতে মিলিত হয়েছে। এবার খেয়াল করে দেখো মোট ব্যয়টা আমার কত আছে, ই থেকে Q1, মোট ব্যয় কিন্তু ই থেকে Q1। তাহলে এখান থেকে মনে করো এইটাকে যদি আমরা টিবিসি বাদ দিয়ে দিই, ই Q1 এইটুকু বাদ দিয়ে দিই, তাহলে উপরটুকু আমার কি থাকবে, অবশ্যই এইটুকু আমার কি স্থির ব্যয়। একইভাবে আমরা যদি Q2 পরিমাণ উৎপাদন করা হয়, এখানে খেয়াল করে দেখো মোট ব্যয় আছে জি Q2, কিন্তু এখানে টিবিসি আছে কত, এ Q2, তাহলে এই টিবিসি এইটুকু থাকলে এখানে এজি পরিমাণ কিন্তু স্থির ব্যয়। তাহলে কিন্তু খেয়াল করে দেখো সব জায়গায় কিন্তু এই ব্যয়টা অবশ্যই সমান আছে। তাহলে সম্পর্কটা আমরা একবার দেখে নেই, স্থির ব্যয় সর্বদাই দেখো অপরিবর্তিত থাকতেছে, কিন্তু এই জন্য এটা কি টিএফসিটা ভূমি অক্ষের সমতল হচ্ছে, কিন্তু টিবিসিটা কি হচ্ছে মূল বিন্দু থেকে শুরু হয়ে ক্রমশ সেটা কোন দিকে চলে যাচ্ছে, বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হচ্ছে। একইভাবে টিসিটা কি হচ্ছে, যেহেতু টিসি টিবিসি এবং টিএফসির সমষ্টি, এই জন্য টিএফসি থেকে শুরু করে উপরে ডান দিকে যেভাবে টিবিসি গেছে সেভাবে এটাকে ঊর্ধ্বগামী হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে টিসি এবং টিবিসি রেখার আকৃতি প্রায় কিন্তু একই ধরনের, শুধুমাত্র পার্থক্য হচ্ছে টিবিসি মূলবিন্দু থেকে শুরু হয়, টিসি টিএফসি রেখার উপর থেকে শুরু হয়, বা টিএফসি রেখার উপর দিয়ে সেই জায়গা থেকে এটা শুরু হয়। আরেকটা হচ্ছে টিসি রেখা এবং টিবিসি রেখা উভয়ই ভূমি অক্ষ থেকে অবতল প্রথমের দিকে থাকে, কিন্তু পরের দিকে ওইটা কি হয়ে যায়, উত্তল হয়ে যায়। অবতল মানে
আমরা জানি মূল বিন্দুর দিকে বেঁকে থাকা, আর উত্তল মানে মূল বিন্দুর বিপরীত দিকে বেঁকে থাকা। তাহলে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু টিএফসি রেখা উত্তল অবতল কিছুই হবে না, একদম সরলাকৃতির ভূমি অক্ষের সমতল হবে। আর একটা সম্পর্ক যেটা আছে দেখো, টিসি রেখা এবং টিবিসি রেখার ঢাল কিন্তু সব সময় সমান, কারণ দুটো একই শেপে একইভাবে এটা বাড়ছে। কিন্তু আমরা এখানে যদি টিএফসি রেখার ঢাল বলি, তাহলে সেই ঢালটা আসলে একেবারে ভূমি অক্ষের সমান্তরাল, যেটাকে আমরা কি বলি ঢাল শূন্য। অর্থাৎ টিএফসি রেখার ঢাল শূন্য, কিন্তু টিসি এবং টিবিসি রেখার ঢাল একই, কিন্তু এই টিসি টিবিসি রেখার ঢালের পার্থক্যটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে। তাহলে সেই একটা পার্থক্য কিন্তু আমরা এখানে দেখতে পারি। তাহলে খেয়াল করো, যখন সৃজনশীলে আমরা এখানে টিসি যদি তোমাকে নির্ণয় করতে বলে, তাহলে টিসি এবং টিবিসি এই দুটো যোগ করে দিবা, দিয়ে টিসি করবা, করে সেই ক্ষেত্রে তুমি এটা গ্রাফে তুমি দেখাবা। আবার যদি টিসি টিবিসির সম্পর্কটা আসে, তাহলে সেটা তুমি কিন্তু এই সম্পর্ক আমি এখানে 4টা দিয়েছি এবং 4টা সম্পর্ক আছে, সেই সম্পর্ক তুমি ব্যাখ্যা করতে পারবা। এবার দেখো আর কিছু এই সংক্রান্ত আমার যে জায়গাগুলো লাগবে, যেমন গড় ব্যয়গুলো আমার এর মধ্যে লাগবে। তাহলে গড় ক্ষেত্রে আমরা প্রথমেই আসি গড় স্থির ব্যয়। তাহলে গড় স্থির ব্যয়টা আমরা কোনটাকে বুঝি? মোট স্থির ব্যয় যেটা থাকবে তাকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যে ব্যয় পাওয়া যায় তাকে বলা হয় গড় স্থির ব্যয়। অর্থাৎ গড় স্থির ব্যয় সমান কি হবে? মোট স্থির ব্যয় মাইনাস মোট স্থির ব্যয় ডিভাইডেড বাই উৎপাদনের পরিমাণ। সংকেতে আমরা বলতে পারি মোট গড় স্থির ব্যয় মানে অ্যাভারেজ ফিক্সড কস্ট, সেজন্য প্রত্যেকটা অক্ষর নিয়ে এএফসি অ্যাভারেজ ফিক্সড কস্ট সমান কি টোটাল স্থির ব্যয় হচ্ছে টিএফসি, উৎপাদনের পরিমাণকে আমরা কিউ দ্বারা বুঝি, জানি এটা কোয়ান্টিটি, তাহলে এটা কি কিউ। তাহলে এখানে টিএফসি ভাগ কিউ এফসি, এটা হচ্ছে আমার গড় স্থির ব্যয়। তাহলে গড় স্থির ব্যয়টা আমরা একটু সূচির মাধ্যমে দেখে নেই যেটা কেমন হবে। আমি এখানে দেখো একটা কাল্পনিক সূচি রেখেছি, কিউ সমান এখানে 1 2 3 4 আছে, টিএফসি সব জায়গায় আমি 12 রেখেছি। এটা যে কোনোটা থাকতে পারে, আমি 12 রেখেছি কারণ এখানে আমার কোনো ফ্র্যাকশন আসবে না তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এখানে আমরা এফসি কী করব? টিএফসি ভাগ কত কিউ, তাহলে 12 ভাগ 1 12, 12 ভাগ 2 দেখো 6, 12 ভাগ 3 হচ্ছে 4, 12 ভাগ 4 হচ্ছে 3। তাহলে স্থির ব্যয়টা দেখো আস্তে আস্তে কিন্তু এই ব্যয়টা কমতে থাকছে, কিন্তু এবং এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, প্রথম দিকে স্থির ব্যয়টা গড় স্থির ব্যয়টা খুব দ্রুত কমে আসে। দেখো একটা উৎপাদন করলে যে ব্যয় থাকছে, দুটো উৎপাদন করলে একবারে তার অর্ধেক নেমে আসতেছে, কিন্তু আবার 4টে উৎপাদন করলে তার 25 ভাগ নেমে এসছে। কিন্তু তারপর তুমি যেভাবে উৎপাদনটা বাড়াও, তারপরে সেই স্থির ব্যয়টা কিন্তু কমার হার খুবই কমে গেছে। অর্থাৎ প্রথম দিকে খুব দ্রুত কমলেও পরের দিকে এটা খুবই কম হারে কমবে, এবং এমনকি উৎপাদনের পরিমাণ খুবই কম হয়ে গেলে সেটা একেবারেই কমার হার এত কমে যাবে যে সেটা দেখে মনে হবে যে প্রায় ভূমি অক্ষের সমতল হয়ে গেছে, কিন্তু কখনো ভূমি অক্ষের সাথে সাধারণত এটা লাগবে না। একটা পর্যায়ে যে ভূমি অক্ষের একদম সমান্তরালে এটা কি সামান্য একটু দূরত্ব রেখে সেটা কিন্তু চলতে থাকবে। তাহলে এই জন্য এটাকে আমরা গড় স্থির ব্যয় বলি। এবং উৎপাদনের ক্ষেত্রে সেটাই হয় যে একটা উৎপাদন দেখো যখন অনেক বেশি করা হয় তখন কিন্তু উৎপাদন খরচটা আস্তে আস্তে কমে আসে, কিন্তু যদি প্রথমে অল্প পরিমাণ উৎপাদন করা হয় তখন কিন্তু উৎপাদন ব্যয়টা অনেক হাই থাকে। এই জন্য একজন উৎপাদক কী করে, সবসময় সে উৎপাদনটাকে বাড়াতে চায়, বেশি বাড়িয়ে তার উৎপাদনের যে স্থির খরচটা থাকে সেটাকে সে কমিয়ে আনতে চায়। এখানে কিন্তু সেই যুক্তিগুলো কিন্তু সেখানে থাকে। তাহলে আমরা নিশ্চয়ই তোমরা শেপটা বুঝতে পারছো, খুব উপর থেকে দ্রুত নেমে আস্তে আস্তে কি নিচে নেমে আসবে। তাহলে তোমাদের সামনে দেখো শেপটা কিন্তু সেরকমই আছে। খুব দ্রুত দেখো স্থির ব্যয়টা কি আছে, খুব দ্রুত তোমার
কমে আসতেছে, এই যে এখানে খুব দ্রুত এটা কমে আসতেছে প্রথম দিকে, কিন্তু পরের দিকে দেখো কমার হার কমে এই পর্যায়ে এসে এফসিটা এমন একটা পর্যায়ে চলে এসছে মনে হচ্ছে এটা প্রায় ভূমি অক্ষের সমান্তরাল দিয়ে চলে যাবে। যাই হোক, আমরা আলোচনার সুবিধার্থে আর আমরা এইদিকে বাড়াই নাই, এভাবে রাখছি। তোমরা অবশ্যই এই যে আমি চিত্রর যে সূচিটা দিয়েছি তোমরা সেটা বাসায় ট্রাই করবে। এখানে এএফসি রেখে, অর্থাৎ এএফসি রেখে বলতে এখানে আমি কি আবার একটু ব্যাকে এসে দেখাই যে এখানে যদি তোমার এএফসি আছে কত, এএফসি আছে তোমার হচ্ছে প্রথম দিকে এখানে খেয়াল করে দেখো তোমার কত আছে, 12 আছে, 12 আছে, তারপর 6 4, অর্থাৎ তুমি চিত্রে তুমি মনে করো যে 4 করে যদি নাও, 4 8 12 অথবা 2 4 6 8 10 করে নাও, তারপরে ওই গ্রাফগুলো তুমি কি এদিকে 1 2 3 4 আছে, নিচের দিকে 1 2 3 4 দাও, দিয়ে এইদিকে 1 2 3 4 দাও, এদিকে 2 4 6 8 10 দিয়ে তুমি সেইগুলোকে গ্রাফে দাও, খাও, দেখো যে অবশ্যই এরকম একটা চিত্র তুমি পেয়ে যাবা। তাহলে অনেক সময় তোমার এই ধরনের টিএফসি দেয়া থাকে, সেই টিএফসি থেকে তোমাকে কিন্তু বলা হয় যে তুমি এএফসি নির্ণয় করো বা এএফসি রেখা নির্ণয় করো। তাহলে এএফসিটা নির্ণয় করতে গেলে এএফসিটা সংজ্ঞাটা দিয়ে সেইটা তুমি সূচিতে দেখে অবশ্যই গ্রাফটা তুমি অঙ্কন করে দেখাবা। আবার অনেক সময় যেটা চাওয়া হয় সেটা হচ্ছে এই যে এএফসি রেখা আমরা পেলাম তার একটা কিন্তু আকৃতির ক্ষেত্রে একটা ব্যাখ্যা আছে, তাহলে সেই ব্যাখ্যাটা কি আমরা সেইটা একটু কি দেখে নিই। ব্যাখ্যাটা দেখো, আমরা এই আকৃতির মধ্যে কিন্তু আমার অনেক কিছু বিষয় আছে, খেয়াল করে দেখো। উৎপাদনের পরিমাণ বাড়তে থাকলেও কখনো কিন্তু স্থির ব্যয় শূন্যে আসবে না, অর্থাৎ স্থির ব্যয়টা কমতেছে কিন্তু কখনো এটা শূন্যে আসবে না, অর্থাৎ স্থির ব্যয় কখনো, গড় স্থির ব্যয় কখনো শূন্য হবে না। আরেকটা হচ্ছে এফসি রেখা ভূমি অথবা লম্ব অক্ষ, অর্থাৎ এক্স অক্ষ বা ওয়াই অক্ষ কোনো অক্ষকে কখনো টাচ করবে না, ভূমি অক্ষের অতি নিকটবর্তী হবে কিন্তু তারপরেও এটাকে কিন্তু টাচ করবে না। আরেকটা হচ্ছে এফসি রেখা লম্ব অক্ষের নিকটবর্তী থাকবে শুরুতে, কিন্তু পরের দিকে লম্ব অক্ষ থেকে আস্তে আস্তে কি থাকবে, একটু দূরে সরে যেতে থাকছে। আরেকটা দেখো, এফসি রেখার আকৃতি এই ধরনের রেখাটাকে আমরা বলি সমপরাবৃত্তাকার, অর্থাৎ সমপরাবৃত্তাকার যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে যদি আমরা কোনো রেখার আকৃতিটা মূলবিন্দু থেকে উত্তল দেখি, দেখো এই রেখাটা মূলবিন্দু থেকে উত্তল মানে কি মূলবিন্দুর বিপরীত দিকে কার্ভের মতো বেঁকে গেছে, এবং আমরা যদি ঢালটাকে এখানে বিবেচনা করে তুমি যদি খেয়াল করে দেখো এই জায়গা ঢাল, দেখো প্রথমে অনেক বেশি ঢাল হবে কারণ লম্ব অক্ষের পরিবর্তনটা অনেক বেশি, ভূমি অক্ষের পরিবর্তনটা অনেক কম, কিন্তু নিচের দিকে একটু আসো, ভূমি অক্ষের পরিবর্তন অনেক কম কিন্তু লম্ব অক্ষের পরিবর্তনটা অনেক কম কিন্তু ভূমি অক্ষের পরিবর্তনটা অনেক বেশি, অর্থাৎ উপরেরটা যদি বেশি কম থাকে আর নিচেরটা যদি বেশি থাকে তাহলে এটা একের কম হয়ে যায়, আর উপরের দিকে যেহেতু উপরেরটা বেশি অর্থাৎ গড় স্থির ব্যয় বেশি কিন্তু নিচেরটা কম, তাহলে এটাকে আমরা একের বেশি থাকবো, অর্থাৎ ঢালটা উপরে বেশি ঢালটা কম, এই জন্য এই ধরনের রেখাকে আমরা সমপরাবৃত্তাকার আকৃতির বলি, নিশ্চয়ই বুঝেছো। আরেকটা হচ্ছে এই রেখার ক্ষেত্রে সবসময় কি হবে, যে বিন্দুগুলো পাবো অর্থাৎ গড় স্থির ব্যয় এবং উৎপাদনের পরিমাণ গুণ করলে আমরা মোট ব্যয় সবসময় অপরিবর্তিত থাকবে। খেয়াল করে দেখো সব জায়গায় আমরা মোট ব্যয় 12 দিয়েছিলাম না, না হলে আরেকবার একটু দেখে নাও যে আমরা কিন্তু এখানে সব জায়গায় 12 দিয়েছিলাম, হ্যাঁ দেখো 12 দিয়েছিলাম সব জায়গায়, এবং তুমি এএফসিটা গুণ করে দেখো এখানে দেখো 12 1 12 আবার কি 6 2 12 4 3 4 12, অর্থাৎ এই ব্যয়টা আমরা যদি দেখি এইটা কিন্তু সব জায়গায় সমান থাকবে। আরেকটা হচ্ছে এই রেখার প্রতিটি বিন্দুতে স্থিতিস্থাপকতা একের সমান হয়, নিশ্চয়ই তোমার মনে আছে যে আমরা যদি ঢালটা আমার দেখি যে ভিন্ন হয় তাহলে সেই ক্ষেত্রে স্থিতিস্থাপকতা কিন্তু একের সমান হয়, আর স্থিতিস্থাপকতা একের সমান হলে ঢালটা কিন্তু তোমার ভিন্ন হবে। আর সেই ক্ষেত্রে এইটা আবার ঢালটা যদি সমান থাকে, ভুল হলো, স্থিতিস্থাপকতা যদি তোমার সমান থাকে, স্থিতিস্থাপকতা যদি ভিন্ন থাকে তাহলে ঢালটা কি হয়ে যায়, সমান হয়ে যায়।
সেই জন্য আমরা কিন্তু স্থিতিস্থাপকতার সাথে ঢালের একটা বিপরীত সম্পর্ক আছে, যেটা দ্বিতীয় অধ্যায়ে নিশ্চয়ই হয়তো পড়ানো হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু তাই দেখতে পাচ্ছি যে এখানে আমার ঢালটা ভিন্ন, কিন্তু আমার স্থিতিস্থাপকতা অবশ্যই কি একের সমান আছে। সেটা ব্যাখ্যা অবশ্যই আছে, আমরা সেখানে এখন যাব না। যদি আমরা সরাসরি ক্লাস নিতে পারি তখন অবশ্যই সেটা চেষ্টা করব দেখানোর। পরবর্তীতে দেখো এফসি রেখার ঢাল বিভিন্ন বিন্দুতে বিভিন্ন হয়। একটু আগেই যেটা বললাম যে স্থিতিস্থাপকতা সমান জন্য আমরা ঢাল ভিন্ন হবে, এবং এটা আমরা প্রথমেই বললাম যে ঢাল এখানে উপরের দিকে দেখো একের বেশি, নিচের দিকে একের কম। তাহলে আমরা এই বৈশিষ্ট্যটা কিন্তু পাই। তাহলে যদি তোমাকে একটা টিএফসি দেওয়া থাকে, টিএফসি থেকে যদি বলা হয় এফসি রেখা অঙ্কন করো বা এফসি নির্ণয় করো, তারপর যদি বলা হয় উক্ত রেখাটির আকৃতি বিশ্লেষণ করো, আমার ধারণা তোমরা সেখান থেকে চিত্র অঙ্কন করে এই যে আমি 7টা আকৃতি রেখেছি সেইগুলো তুমি বিশ্লেষণ করতে পারবা। এবার আসো গড় পরিবর্তনশীল ব্যয়। তাহলে গড় পরিবর্তনশীল ব্যয়টা কি? এইটা একইভাবে মোট পরিবর্তনশীল ব্যয়টাকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যে ব্যয়টা পাওয়া যায় তাকে বলা হয় গড় পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ মোট উৎপাদনটাকে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা আমরা ভাগ করব, মোট পরিবর্তনশীল উৎপাদনকে। তাহলে এখানে এবিসি বা অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট ইংরেজি, এই জন্য এবিসি, এটা কী হবে টিবিসি, মোট পরিবর্তনশীল ব্যয় ভাগ কি কিউ। আমরা তালিকাও দেখতে পারি, টিবিসিটা দেখো এইভাবে দেওয়া আছে 5, 8, 12, 20। অর্থাৎ এখানেও কি প্রথমে অল্প হারে বাড়ছে কিন্তু পরে বেশি হারে বাড়ছে। তাহলে এবিসিটা কী হবে, এই 5/1, 8/4, 2, তাহলে 4 হচ্ছে 12/3, 4, 20/4, এটা কি 5। অর্থাৎ টিবিসির প্রত্যেকটা এই মানটাকে দ্বিতীয় কলামের মানটাকে প্রথম কলামের মান দ্বারা ভাগ দিয়ে দেবা। ভাগ দিলেই আমরা তৃতীয় কলামে যে গড় পরিবর্তনশীল ব্যয় পেয়ে যাব। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, প্রথম দিকে উৎপাদন বাড়ছে, সেজন্য কি এবিসিটা কিন্তু তোমার কি প্রথমে ওই সমানই আছে, কিন্তু পরে উৎপাদন বাড়লেও এবিসি কিন্তু সেভাবে বাড়েনি, আস্তে আস্তে কি কমে যাচ্ছে। অর্থাৎ উৎপাদন বাড়লে এবিসিটা কিন্তু প্রথম দিকে কমে যায়, কিন্তু পরের দিকে যখন উৎপাদন খুব দ্রুত গতিতে বেড়ে যায়, লাস্টে আমরা যেমন দেখেছি 20 দ্রুত গতিতে বেড়ে গেছে, কারণ এখানে কত 12 থেকে একবারে 20 হয়ে গেছে। অর্থাৎ এখানে তার আগে 4 বেড়েছে, এবার কি একবারে 8 বেড়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এবিসিটা আবার বাড়ে। তাহলে এবিসি রেখা থেকে তুমি এখানে কি বুঝতেছো চিন্তা করো, এবিসি রেখার আকৃতিটা কেমন হবে তুমি এইটা দেখে কিন্তু বুঝতে পারতেছো। প্রথমে আস্তে আস্তে কী হচ্ছে, কমে আসতেছে, পরের দিকে কি হচ্ছে 5 বেড়ে যাচ্ছে। অর্থাৎ 5 থেকে নিচের দিকে একটু নেমে যাবে, আবার কি উঠে যেয়ে 5-এর কাছে কি মিলে যাবে। তাহলে এই ধরনের রেখাটা আমরা কি দেখি, প্রায় ইউ শেপ না, কমে এসে আবার কি হয় উপরে বেড়ে যাচ্ছে। তাহলে আমরা শেপটা এবার দেখে নেই। দেখো যে এই যে আমরা কি শেপটা আমরা দেখেছি, এই যে অন স্ক্রিনে যেটা দেখছো, এই যে এবিসিটা কি আস্তে আস্তে কমে আসবে, আসার পর আবার আস্তে আস্তে এটা কিন্তু বাড়া শুরু করবে। তাহলে আমরা এখানে অল্প কিছু সূচি রেখেছি, কিন্তু সূচির যদি অনেক বেশি থাকে তাহলে এটা কিন্তু ধীরে ধীরে কমবে, ধীরে ধীরে আবার বাড়তে থাকবে। তাহলে এই জন্য এই রেখাটাকে আমরা কি দেখি, এই রেখার ক্ষেত্রেও কিন্তু আমার একটা চিত্রের একটা বৈশিষ্ট্য বা চিত্রের একটা আকৃতি ব্যাখ্যা আমরা কিন্তু দিতে পারি। কি দিতে পারি, এই জায়গা দেখো প্রথম দিকে নিম্নগামী রেখাটা, মাঝে এসে কি ঢালটা সমান, কিন্তু শেষে আবার কি ঊর্ধ্বগামী হয়ে যাচ্ছে। এই জন্য এই রেখার ঢালটা আমরা প্রথমে ঋণাত্মক, পরে কিন্তু ধনাত্মক এবিসি রেখার। আরেকটা বিষয় হচ্ছে এই রেখাটা আমার কি ইউ আকৃতির হয়ে থাকছে। দেখো এটা অবশ্যই কি ইউ আকৃতির হচ্ছে, তাই না? এবং এই রেখার ঢাল একেবারে সর্বনিম্ন বিন্দুতে 0, এবং 0-এর এই পাশে এক ধরনের ঢাল, এই পাশে কি আরেক ধরনের ঢাল। অর্থাৎ এই এবিসি রেখার ঢালটাও কিন্তু বিভিন্ন বিন্দুতে অবশ্যই কি বিভিন্ন আছে। সেজন্য আমরা এই ধরনের রেখার ক্ষেত্রে আমরা কি উৎপাদন বাড়ার সাথে সাথে উৎপাদন খরচ কমে এবং উৎপাদন বাড়ার সাথে সাথে উৎপাদন ব্যয় যে বাড়ে, তার একটা সুস্পষ্ট ধারণা কিন্তু এবিসি থেকে আমরা কিন্তু পেতে পারি।
তাহলে এইভাবে যদি ব্যাখ্যা আসে অবশ্যই তোমরা কি চেষ্টা করবা। আরেকটা হচ্ছে গড় ব্যয়, সর্বশেষ অংশ আজকে। গড় ব্যয়টা হচ্ছে আমরা মোট ব্যয়টাকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করব। অর্থাৎ মোট ব্যয় আমরা কি জানি, টোটাল কস্ট টিসি, উৎপাদনের পরিমাণ হচ্ছে কিউ, আর গড় ব্যয়টাকে আমরা অ্যাভারেজ কস্ট বলি এসি। তাহলে আমরা গড় ব্যয় সাধারণভাবে যদি বলা হয় তাহলে এটা কিন্তু আমরা স্বল্পকালীন গড় ব্যয়ই বুঝে থাকি। অর্থাৎ এখানে স্বল্পকালীন গড় ব্যয় হলে এসি সমান টিসি ভাগ কিউ। তাহলে আমি এর আগেই বলছি স্বল্পকাল হলে কি টিসিটা কি টিএফসি এবং টিবিসির সমষ্টি হবে। তাহলে এখানে এটা কি হবে, টিসি মানে টিএফসি প্লাস টিবিসি ভাগ কিউ, দুটোর মধ্যে ভাগ যাবে। সেজন্য অতএব এসি সমান আমরা কি বলতে পারি, যেটা তোমরা কালার দেখতেছো এএফসি প্লাস এবিসি। অর্থাৎ গড় স্থির ব্যয় হচ্ছে গড় ব্যয়টা হচ্ছে গড় স্থির ব্যয় প্লাস গড় পরিবর্তনশীল ব্যয়, এই দুইটার সমষ্টি। তাহলে আমরা এখানে এসিটা বের করছি সরাসরি, অবশ্যই আমরা সামনে এএফসি এবিসিডি দেখাবো। তাহলে এখানে কি হচ্ছে টিসি ভাগ কি কিউ। তাহলে এইটাকেও আমরা কি দ্বিতীয় কলামকে প্রথম কলাম দ্বারা ভাগ করে দেবো আগের মতোই। 10 ভাগ 1 10 হচ্ছে, 18 ভাগ 2 9 হচ্ছে, 24 ভাগ 3 হচ্ছে 8 হচ্ছে। তাহলে এইভাবে ভাগ করেছি। এবং এই রেখাটাও দেখো আমরা এবিসি রেখার মতো পাচ্ছি। প্রথমে বেশি উৎপাদন বাড়ার সাথে সাথে এটা আস্তে আস্তে কমে আসছে, কিন্তু আবার আস্তে আস্তে পরে কি বাড়া শুরু করছে। অর্থাৎ এই রেখার আকৃতিও আমরা এবিসি যেমন দেখেছি এটাও কিন্তু এসির মতো আমরা কিন্তু দেখব এসিটাও। তাহলে এসিটাও আমরা দেখছি প্রথমে বাড়ছে, পরে আস্তে আস্তে কমে সেটা বাড়ছে। এটারও ঢাল প্রথমে ঋণাত্মক, পরে কিন্তু ধনাত্মক, মাঝখানে কি শূন্য। কিন্তু এখানে একটা বিষয় যে তুমি বলতে পারো এসি না এবিসি একই শেপ দেখতে, কিন্তু দুটো জায়গায় ডিফারেন্সটা কোথায় খেয়াল করে দেখো। ডিফারেন্সের কিন্তু একটা জায়গা আছে, কোন জায়গাটা, এসির মধ্যে কিন্তু টিএফসি রয়েছে স্থির ব্যয়, যার একটা ভ্যালু প্রথমে শূন্য হলেও পরে কিন্তু শূন্য না, কিন্তু এবিসির মধ্যে সেই জায়গাটা কিন্তু নাই। এই জন্য আমরা যখন এসি রেখাটা দেখি, আমরা দুটোকে যখন একসাথে প্লট করব সামনে, তখন কিন্তু এসি রেখা অবশ্যই উপরে থাকবে। কারণ কি, ওই এসির মধ্যে তোমার আছে হচ্ছে কি এএফসি অ্যাভারেজ ফিক্সড কস্টটা আছে, আর এবিসি রেখার মধ্যে তো সেটা নেই। সেজন্য এবিসি রেখাটা কি থাকবে, অবশ্যই এসি রেখার নিচে থাকবে। সেই জন্য আমরা কি বলে এসি গ্রেটার দেন কি হয়, এবিসি হয়। তাহলে এসি গ্রেটার দেন এবিসি কিন্তু হওয়ার কারণে ওইটা সামনে আমরা দুটোকে একসাথে প্লট করলে সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখব। তাহলে সব মিলে আমরা আজকে এই অধ্যায়ের বেশ অনেক জায়গাগুলোই কিন্তু তোমাদের জন্য বেশি আলোচনায় চলে এসেছে। আমরা আশা করব যে আর একটা ক্লাসের মধ্যেই এই অধ্যায়টা অবশ্যই তোমাদের কি শেষ হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত তোমরা এইগুলো দেখতে থাকো, এবং অবশ্যই আমরা যে প্রয়োগের জায়গাগুলো অন স্ক্রিনে দেখাতে পারিনি সেই প্রয়োগের জায়গাগুলো তোমরা চিত্রে সেটা প্রদর্শন করে সেটা চেষ্টা করো। যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কি ফোনে বা যেভাবে খুশি এটাকে যোগাযোগ করতে পারবো। ততক্ষণ পর্যন্ত আমি জিয়াউর রহমান তোমাদের কাছ থেকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।